আজকে আমাদের এই ক্লাসে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এর ওয়াটার কোয়ালিটি করব। ওয়াটার কোয়ালিটি যেখানে আসবে সেখানে ইমপিউরিটিস আসবে, কারণ যেখানে কোয়ালিটি থাকে সেখানে কোয়ালিটি ডিটেরিওরেশন হয়, অর্থাৎ কোয়ালিটির মান কম হয়। ডিটেরিওরেশন মানে কোয়ালিটি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কোয়ালিটি ফুল না, অর্থাৎ ইমপিউরিটিস থাকবে। অর্থাৎ একটা মানুষ যদি অসুস্থ হয় তার চিকিৎসা করার আগে বুঝতে হয় যে সুস্থ অবস্থায় তার শরীরে কোন কোন কন্ডিশন থাকে একটা সুস্থ মানুষের, টেম্পারেচার কতটুকু থাকে একটা সুস্থ মানুষের, ব্লাড প্রেশার কতটুকু থাকে। এরপরে যদি কারো কোথাও ডিস্টরশন হয়, শরীরের মাঝে কোনো অংশ ভেঙে যায় বা চুত্ত হয় বা কোনো আগন্তুক কোনো কোষ যেটাকে আমরা ক্যান্সার কোষ বলি সেগুলো দেখা যায়, তাহলে আগে বুঝতে হয় সুস্থ অবস্থা কি ছিল। যেহেতু সুস্থ অবস্থা যদি কারো ওইটা না থাকে, তাহলে এটা যদি নতুন কোনো কিছু যখন এন্ট্রি হয় তাহলে বুঝতে হবে মানুষটা অসুস্থ হয়েছে। এখন কি এন্ট্রি করেছে তার ভিতর সেটাকে আমরা বলি ডায়াগনোসিস করে টেস্ট করে দেখি, দেন আমরা এটাকে ট্রিটমেন্ট করি। তো ওয়াটার ট্রিটমেন্টটা হচ্ছে সেম টু দ্য হিউম্যান ট্রিটমেন্ট। সেম বলতে যে বোঝাচ্ছি যে মানুষকে যা আলাদা ট্রিটমেন্ট করতে পানিকে তা আলাদা ট্রিটমেন্ট তা না, কিন্তু মানে একটা টেন্টেটিভ প্রসিডিওর যদি আমি কল্পনা করি তাহলে সেরকম। তাহলে সেটার জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে ওয়াটারের কোয়ালিটি কি, কোন কোন জিনিস থাকলে আমরা একটা ওয়াটারকে বলবো ইটস এ গুড ওয়াটার। এর আগে আমরা ওয়াটার সাপ্লাই প্যারামিটার ওখানে আমরা বলেছি সেফ এন্ড হোলসাম ওয়াটার, প্যালাটেবল ওয়াটার, পোর্টেবল ওয়াটার। ওখানে শুধু আমরা প্রপার্টির নামগুলো পড়েছি, মাইক্রো অর্গানিজম পড়েছি। এখন আমরা দেখবো যে কোনটা কোথা থেকে আসবে এবং যদি থাকে সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। এটা হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমাদের মিডের পরে যে সিলেবাস সেটার সামারি টুকু আমি বলে দিলাম। তাহলে ওয়াটারের যদি কোয়ালিটি বলি, কোয়ালিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তিন ভাগেও ভাগ করে অনেকে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল, একটা বায়োলজিক্যাল। যেমন মানুষের আছে মেন্টাল হেলথ, ইন্টারনাল হেলথ, এক্সটার্নাল হেলথ। অর্থাৎ ইন্টারনাল কোনো ইনজুরি নাকি এক্সটার্নাল, যদি হয় তাহলে কোন অংশে। ঠিক ওয়াটারের এরকম, এটা কি ওয়াটারের ফিজিক্যাল প্যারামিটার আর কেমিক্যাল প্যারামিটার আর মাইক্রোলজিক্যাল বা বায়োলজিক্যাল প্যারামিটার। কেমিক্যাল আর বায়োলজিক্যাল অনেকে এক বলে, কারণ হচ্ছে বায়োলজিক্যাল যেটা সেটাকে বের করার জন্য কিছু কেমিক্যাল আমাকে অ্যাড করতে হয়। তোমরা দেখেন ফিজিক্যাল প্যারামিটার গুলো কি হবে, কালার, টেস্ট, টার্বিডিটি, অডর, এই সমস্ত বিষয়। অডর কি? অডর হচ্ছে যেটা আমার দুর্গন্ধ যুক্ত, এটা টেস্ট করার জন্য অডোমিটার আছে, কিন্তু আমাদেরকে আলাদা আলাদা নাক দিয়েছে, সেটা দেখলে আমরা স্মেল নিয়ে বুঝতে পারি ওয়াটারটা কি খাওয়া যাবে কি যাবে না। এরপর টেস্ট, টেস্ট এটা আমরা টেস্ট করি কি প্যারামিটার করে, এটা আমাদের আলাদা একটা জিহ্বা দিয়েছে। এছাড়াও আরো কিছু প্যারামিটার যেমন সল্ট, এটা জিহ্বায় যেরকম বুঝতে পারে সেরকম আবার সল্ট টেস্ট করারও বিভিন্ন স্টেপ প্রসিডিউর স্ট্যান্ডার্ড আছে। আমরা এই সমস্ত বিষয়ের স্ট্যান্ডার্ড কোথায় পাবো? যে স্যালাইন কতটুকু থাকতে পারবে, স্যালাইন থাকা মানে এই না যে স্যালাইনকে জিরো করে ফেলতে হবে, জিরো করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কতটুকু, কারণ মানুষের শরীরের জন্য সল্ট দরকার। ওয়াটারের সল্ট কখন আসে? যখন বিভিন্ন টাইপের এক্সেস মিনারেল কন্টেন্ট থাকে, তখন বিভিন্ন সল্টি ক্রাইটেরিয়া সেখানে আসে। সোডিয়াম থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, আরো বিভিন্ন লবণ থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে। তো এই সমস্তটার ভিতরে কতটুকু অ্যালোয়েবল লিমিট, লিমিট যখন ক্রস করবে, মানুষের শরীরে জ্বর যদি মনে করেন আজকে আমার জ্বর এখন আছে 102, আমি বললাম আমার শরীরে জ্বর হচ্ছে কেন, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ছিল 98.4 এর কাছাকাছি। এটা যদি থাকে আমরা বলি মানুষের টেম্পারেচার ঠিক আছে, নরমাল। এখন আমি যদি বলি যে জ্বর 102 ডিগ্রি, তার মানে একজন লোক মনে করবে সে ভালো হয়ে গেলে টেম্পারেচার 0 ডিগ্রি হয়ে যাবে, তাই কি? আসলে কিন্তু তাই না।
ভালো হয়ে যাওয়া মানে আমার যে একটা অ্যালাউয়েবল টেম্পারেচার আছে, যে টেম্পারেচার দিয়ে আমি এনভায়রনমেন্টে এবং ওয়ার্ল্ডে সাস্টেইন করতে পারি, নর্মাল লাইফ লিড করতে পারি, সেটাকে আমি বলতেছি আমার বডি টেম্পারেচার, যেটা আমরা প্রমাণ করে দেখেছি বিজ্ঞানের 98 পয়েন্ট সামথিং, নট সেলসিয়াস, ফারেনহাইট। তাহলে সেটা আমি যখন এটা ক্রস করে যাবে তখন আমি বলবো যে হ্যাঁ এর ভিতরে জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। তাহলে ওষুধ খাবো কি জন্য? একে অ্যালাউয়েবল লিমিটের নিচে আনার জন্য বা অ্যালাউয়েবল লিমিটের সমান করার জন্য। তাহলে আমাদেরকে জানতে হবে ফিজিক্যাল যে প্যারামিটার, টেম্পারেচার, কালার, টার্বিডিটি, টেস্ট মিন্স স্যালাইন অর ডিজলভ সলিড, স্মেল, অডর, এর ইসিআর বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 95, সরি ইসিএ এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট 95, আমাদের একটা ডকুমেন্ট আছে ইসিআর 97 এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল। ওখানে সব ধরনের স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে। ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কত হবে, ওয়াশিং ওয়াটারের ক্ষেত্রে যেটা আমরা ডোমেস্টিক পারপাসে ইউজ করি, ড্রিঙ্কিং ওয়াটারটাও ডোমেস্টিক পারপাসে আমরা ইউজ করি, বাট যেমন কার ওয়াশিং, খাওয়ার জন্য আমি যেরকম কোয়ালিটির পানি চাইবো, কার ওয়াশিং এর জন্য কিন্তু একই কোয়ালিটির পানি দেব না। কারণ কার ওয়াশিং আমি পুকুরে পানি দিয়ে করতে পারতেছি, মোটামুটি পরিষ্কার পানি হলে হইলো, কিন্তু খাওয়ার জন্য কিন্তু আমি শুধু পরিষ্কার হলে হবে না, তার কেমিক্যাল যেটা খালি চোখে দেখা যাচ্ছে না, বায়োলজিক্যাল এরকম কোনো কন্টামিনেশন আছে কিনা, আই শুড চেক এন্ড টেস্ট, দেন আই শুড ডিসাইড ইট ইজ ড্রিঙ্কেবল অর নট। তাহলে সেটা আপনারা ইসিআর 97.pdf লিখে গুগলে সার্চ দিলে ইসিআর 97টা পাবেন। ওইটা ডাউনলোড দিয়ে নামাবেন, নামায়ে ড্রিঙ্কিং ওয়াটার, ইরিগেশন পারপাস, সারফেস ওয়াটার, কোনটার জন্য প্যারামিটার, কোনটা স্ট্যান্ডার্ড, ওখানে ইসিআর 97 সব টেবিল করে দেওয়া আছে। আমরা পড়াবো, কিন্তু আপনারা এই ডকুমেন্টটা নিজেদের কাছে রাখবেন, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড গাইডলাইন। প্রথম যে প্যারামিটারটা সেটাকে আমরা বলি পিএইচ। পিএইচ অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা ইসিআর 97 এর পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5। যদি 6.5 এর থেকে কম হয় তাহলে আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, 8.5 এর থেকে বেশি হলে সেটাকে আমরা অ্যাভয়েড করব। এই রেঞ্জের মাঝে যদি হয় 6.5 to 8.5, then we should decide that it is suitable for drinking purpose or other purpose. পিএইচ আপনারা সবাই ভালো করে জানেন, মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, এটা মনে করে পড়ার কিছু নাই। আমি বলবো এই সোর্সটা কোথা থেকে আসে। সোর্স হচ্ছে ওয়াটার যখন একটা জায়গায় স্টোর হয়ে থাকে, যেটা আপনাদেরকে আমি অ্যাকুইফার পড়ানোর সময় গ্রাউন্ড ওয়াটার যে অঙ্কগুলা করেছি মিডিয়াকে তখন দেখাইছি, যে ওয়াটারটা ডিসচার্জ হয় বৃষ্টি পরে, ইনফিল্ট্রেট হয়ে, ডিপ পার্কুলেশন হয়ে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশে। আর আমাদের আর্থ হচ্ছে একটা জিওলজিক্যাল ফরমেশন, যেখানে বিভিন্ন ধরনের মিনারেল কন্টেন্ট আর্থ ক্র্যাশ থাকে। ওগুলা দিয়ে যখন ওয়াটারটা পাস করে ওগুলার মাঝখান দিয়ে, তখন সেখানে যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন হাইড্রোজেন, কার্বনিক অ্যাসিড যেটা যেটা বলি আমরা সেটা, এবং কার্বন টেট্রাক্সাইড, এগুলো যদি থাকে, তাহলে এগুলা দিয়ে যখন ওয়াটারটা পাস করে তখন তার ওয়াটারের পিএইচ বাড়ে বা কমে। এগুলো সবই অ্যাসিডিক, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক, HCO3 কার্বনিক অ্যাসিড সেটাও অ্যাসিডিক, CO3 এটাও অ্যাসিডিক, এটা আয়ন। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে গ্যাসিয়াস থাকে, লিকুইডে থাকে, সয়েলের মাঝেও থাকে কন্টেন্ট হিসেবে, অর্গানিক আয়ন হিসেবে, মিনারেল হিসেবে থাকে। তো এগুলো যদি কোনো সোর্স থাকে তাহলে সেখানে এটাকে আমরা বলবো হচ্ছে সোর্স অফ কন্টামিনেশন অফ পিএইচ। পিএইচ এর রেঞ্জ আমরা জানি 0 থেকে 14, 7 হচ্ছে নিউট্রাল, যত বাড়বে তত কি অ্যাসিড না ক্ষার? কেউ বলেন দেখি আমাকে, পিএইচ এর ভ্যালু যদি 7 এর থেকে বাড়ে তাহলে কি অ্যাসিড হবে না ক্ষার হবে? ক্ষার মানে অ্যালকালি, অ্যালকালিনিটি মানে সরি অ্যালকালিক কন্ডিশন, আর অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন, যেখানে পিএইচ এর মান কত হতে পারে বলেন দেখি, কার কোনো আইডিয়া আছে?
শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, পিএইচ এর মান কত হলে অ্যাসিড, কত হলে ক্ষার, এগুলো ক্লাস মানে হচ্ছে হাই স্কুল লেভেলে পড়াশোনা, ক্লাস জেনারেল সায়েন্স বিজ্ঞান পড়লে আমরা এগুলো পারি। 6 7 8 9 যারা ডিপ্লোমা করেছেন তারা তো বিজ্ঞান পড়েছেন না, জেনারেল সায়েন্স 8 বা 6 7 এ। কত রেঞ্জটা বলেন দেখি কেউ আমাকে, কোনটা হলে অ্যাসিড হবে, কোনটা হলে ক্ষার হবে? পারবেন না আপনারা? বলে না করে দেবেন স্যার পারবেন না, কিন্তু এটা পারা উচিত। আমি বলে দিচ্ছি, বেশি সময় আপনারা নিয়ে ফেলতেছেন সময়। পিএইচ এর মান 7 এর থেকে যত বেশি হবে অ্যালকালিক, ক্ষারীয়, 7 এর থেকে কম হলে অ্যাসিডিক। সিগনিফিক্যান্সটা কি? পিএইচ বেশি থাকলে হবে না। একটা ট্রিটমেন্ট প্রসেস আছে কোঅ্যাগুলেশন, আরেকটা আছে ডিসইনফেকশন, এবং আরেকটা আছে ওয়াটার সফটেনিং। এই তিনটা যে প্রসেসে হ্যাম্পার হবে পিএইচ এর মান কম বেশি হলে। এগুলো টেস্ট করার জন্য আমরা পড়াবো সবে, কোঅ্যাগুলেশন পড়াবো, ডিসইনফেকশন পড়াবো, ওয়াটার সফটেনিং পড়াবো, ফ্লো কোয়েশন পড়াবো, ফিল্ট্রেশন পড়াবো। ওই সমস্ত জায়গায় আমরা দেখবো যে পিএইচ এর ভ্যালু একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে রাখতে হয়, তা না হলে ট্রিটমেন্টটা কাজ করে না ঠিক মতো। এটা হচ্ছে সিগনিফিকেন্স। কালার কি? কালার দুই ধরনের হয়, অ্যাপারেন্ট কালার, ট্রু কালার। অ্যাপারেন্ট কালার হচ্ছে সাসপেন্ডেড কোনো ম্যাটার যদি থাকে। কালার কি কারণে হয় পানিতে? কেউ বলতে পারেন পানি কি নিজস্ব কোনো কালার আছে? আমরা জানি সবাই পানির নিজস্ব কোনো কালার নেই। তাহলে আমরা এখানে কালার পড়াচ্ছি, কালারটা আসবে কোথা থেকে? আপনারা কি রং ঢেলে দিবেন? এলাকার লোকজন রং ঢেলে দিবে পানির ভিতরে? কালারটা কোথা থেকে আসবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, কালারটা কোথা থেকে আসবে, কার কোনো আইডিয়া? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে সাসপেন্ডেড ম্যাটার, সাসপেন্ডেড মানে কি? ভাসমান যে সমস্ত, খালি চোখে দেখা যায় না, কলোয়েডাল পার্টিকেল টাইপের। অর্থাৎ কোন জায়গার পানি আপনি যদি সূর্যের আলোতে ধরেন, সূর্যের আলোতে যখন ধরবেন তখন দেখুন ধীরে ধীরে ঘুরি 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 ভাসতেছে, ওইটাকে বলে সাসপেন্ডেড পার্টিকেল। বা খালি চোখে দেখা যায়। ডিসলভ মানে কি? এর সাথে একবারে মিলেমিশে একাকার হয়ে, যেটাকে আপনি বুঝতে পারবেন না। যেমন পানির ভিতরে যদি চিনি মিক্স করেন, তাহলে চিনিটা কি হয়? পানির ভিতরে হারিয়ে যায়, ডিসলভ হয়ে যায়। পানির যে পোর স্পেস আছে, পোর স্পেসের মাঝে ঢুকে যায়, তখন পানিটা মিষ্টি মনে হয়। নর্মাল পানি একরকম, আর যদি আখি গুড় বা চিনি মিক্স করেন, লাল চিনি, দেখবেন পানির কালার আরেক রকম হয়ে গেছে। অর্থাৎ কালার পানির নিজস্ব কোনো ধর্ম না, সেটা হচ্ছে কিছু সাসপেন্ডেড ম্যাটারস এবং ডিজলভ ম্যাটারস এর কারণে হয়। এটার স্ট্যান্ডার্ড ভ্যালু কত? এটার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, এটাকে আমরা ভাবি প্লাটিনাম কোবাল্ট ইউনিট বা হ্যাজেন ইউনিট। এটাকে স্ট্যান্ডার্ড হলো 15 প্লাটিনাম কোবাল্ট ইউনিট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড। যদি এর থেকে বেশি হয় তাহলে আমরা সেই পানিটাকে পান করার পূর্বে একটু ট্রিটমেন্ট করে দিব, যাতে কালারটা দূর হয়ে যায়। কালার কিভাবে দূর হবে সেটা ট্রিটমেন্ট আমরা করবো ইনশাল্লাহ। তো কালারে অতটা মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা হয় অ্যাস্থেটিক ভিউ। মনে করেন আপনাকে পানি দিলাম কুচকুচে কালো, পানি যত ভালো হোক না কেন আপনি তো খেতে চাইবেন না, মানে রুচিগত যেটা অ্যাস্থেটিক রিজন, রুচিগত সমস্যা, কারণ মানুষ খেতে চায়, দেখে মনে হয় যে না এটা তো খাওয়া যাবে। আসলে জিনিসটা ভালো, কিন্তু কালারের কারণে আপনি এটা খেতে চাচ্ছেন না। কিছু কালার আছে যেগুলো বলা হয় ফুড গ্রেডেড কালার। তো বলতে পারেন স্যার এই যে 7 আপ খাই আমরা, ডিউ খাই, কোকা কোলা খাই, ওগুলো তো কালার। ওইটাকে ফুড গ্রেডেড কালার বলে। ওই কালারটা শরীরের জন্য কোনো ক্ষতি করে না, ডিজলভ হয়ে মিশে যায় আর কি। কিন্তু কিছু কালার হয়, যেমন আমরা গত 2 বছর আগে বা 1.5 বছর আগে দেখেছি পেপার পত্রিকাতে, ভ্রাম্যমাণ আদালত ঢাকা শহরে বিভিন্ন বড় বড় রেস্তোরাঁ, ওখানে তারা, বাংলাদেশের যে কোনো জায়গায় আছে,
তারা যে রংটা মিক্স করতেছে, যেমন আপনারা গ্রিল খান, এরপরে হচ্ছে যে বারবিকিউ করার সময় যে বিভিন্ন কালার যেগুলো খাবার আমরা খাই, ওই সমস্ত জায়গায় ম্যাঙ্গো জুস বলতে পারেন, বা বিভিন্ন খাবার আছে যেটা আপনারা আমার থেকে ভালো জানেন, আমি এগুলো উদাহরণ দিচ্ছি না। ওখানে তারা লো কোয়ালিটির যেগুলো গার্মেন্টস এর কাপড় ইউজ করে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাছে দেওয়ার জন্য ইউজ করে, সেই সমস্ত কালারটা যখন ফুড গ্রেডেড ফুডের সাথে মিক্স করে, তখন ওইটা পাকস্থলীতে ডিজলভ হয় না, রয়ে যায় এবং পরবর্তীতে ক্যান্সার কারণ, অসুখ বিসুখের কারণ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য কালারটা মেনলি অ্যাস্থেটিক পারপাসে হলো, যদি এটা ফুড গ্রেডেড হয় ইটস নো প্রবলেম, বাট যদি ফুড গ্রেডেড না হয় তাহলে ইউ শুড চেক ইট হোয়াট টাইপ অফ কালার ইজ হেয়ার। তাহলে আপনাকে চেক করতে হবে যে কোন ধরনের কালার আছে। এটা হচ্ছে কমপ্লেক্স যৌগ থাকে, আপনারা জানেন কালারফুল যে সমস্ত যৌগ সবগুলো কমপ্লেক্স যৌগ। ওই কমপ্লেক্স সবগুলো বলতে ম্যাক্সিমাম ওদের ডি ব্লক গুলো খালি থাকে, কালার হয়। ওই কালার ওগুলো টেস্ট করার বিভিন্ন অ্যাপারেটাস আছে, যারা ফুড এন্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে, ঢাকা ইউনিভার্সিটি আছে, বিভিন্ন ইউনিভার্সিটির সাবজেক্ট আছে, সেখানে তারা এই সমস্ত অ্যানালাইসিস করে। আর ওয়াটারের নরমাল কালার আমরা চোখে দেখলে বুঝতে পারি যে এটার ভিতরে কালার আছে, তখন আমরা সেটা ট্রিটমেন্ট করি। তারা এইভাবে কালারের কথা বললাম। কালারের সোর্স আছে বিভিন্ন হিউমিক অ্যাসিড, অর্গানিক সাবস্টেন্স। কালার্ড অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্স কোথা থেকে আসবে? যেমন মনে করেন ট্যানারি ইন্ডাস্ট্রি, সেখানে আপনি চামড়া ধুইলেন, তাহলে চামড়া কালারে ওখানে আবার পানির ভিতরে সেটা মিক্স আপ হবে। আপনার বুড়িগঙ্গার পানি দেখলে বুঝবেন কিরকম কালার ওঠে। দেখছেন কেউ কখনো? বাস্তবে দেখেন না, আর ইউটিউবে সার্চ দিবেন বা গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন। আমার বাড়ি ওই দিকে কাছাকাছি মুন্সিগঞ্জ, বুড়িগঙ্গায়, আমি দেখেছি কি অবস্থা আর কি। সো এরকম আরো আছে তুরাগ নদী বা বিভিন্ন নদী, শুধু বাংলাদেশে না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আরো অন্য দেশে আছে, চায়নাতে আছে, বিভিন্ন দেশে আছে এই সমস্ত কালার প্রবলেম, যেগুলো মেইনলি আসে অর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্স মেইনলি আসে ইন্ডাস্ট্রি থেকে, ফুড ইন্ডাস্ট্রি। যেমন রূপসা নদীর চারপাশে, চারপাশে না, এক পাশ দিয়ে, ওই যে খুলনাতে নদীর ওই পারে, ওখানে বিভিন্ন চিংড়ি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে। ওদের বাধ্যতামূলক ইটিপি করতে হয়, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যদি ইফ্লুয়েন্ট বের হয়, সেখানে কালার থাকে। আপনারা কেউ চাইলে রূপসা নদীর পাশে গিয়ে ঘুরে দেখে আসবেন। এরপর টার্বিডিটি। টার্বিডিটি মানে কি? ঘোলাটে ভাব। আর ঘোলা পানি আমরা কেউ খেতে চাই? যত ভালো হোক আমরা খেতে চাই না। টার্বিডিটি মাপবো কি দিয়ে আমরা? নিফিলিমেট্রিক টার্বিডিটি, এনটিইউ, এটার ভ্যালু হচ্ছে 10, বাংলাদেশের স্ট্যান্ডার্ড, সেটা আমরা মাপতে পারবো। এগুলো আরো গোছানো করে বইতে দেওয়া আছে, যে বইটা আমি আইটিএন এর যে বই, এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে অ্যালকালিনিটি কত, টিডিএস এর ভ্যালু কত, সব এখানে দেওয়া আছে। আমার সেটাও দেওয়া আছে, যেটা খুশি আপনারা দেখতে পাবেন, যেটা দেওয়া আছে। টার্বিডিটি গেল। এরপর টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ একটা পানির মাঝে কি পরিমাণ ডিজলভ সলিড আছে, সেটা আমরা কিভাবে বের করি? এটা টেস্ট আছে, ফিল্টার পেপার দিয়ে ওভেনে দিতে হয়। ওভেনে দিয়ে টেস্ট প্রসিডিউর আছে, আমরা সেখান থেকে টোটাল ডিজলভ সলিড, ভোলাটাইল সলিড বের করি এবং ডিজলভ সলিড বের করি। টোটাল ডিজলভ সলিডটা হচ্ছে যে বিভিন্ন অর্গানিক এবং ইনঅর্গানিক যে সল্ট, স্মল অ্যামাউন্টে, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না, সেটার কারণে এই টোটাল ডিজলভ সলিডের প্রবলেমটা হয়। তো এটারও বাংলাদেশে স্ট্যান্ডার্ড আছে, একবারে জিরো আমাদের করতে হবে। যদি 300 থেকে কম হয় মিলিগ্রাম পার লিটার, তাহলে সেটাকে আমরা বলবো এক্সেলেন্ট কোয়ালিটি। গুড কাকে বলবো? 300 থেকে 600, ফেয়ার বলবো 600 থেকে 900, এবং পোর হচ্ছে 900 থেকে 1200। আর যদি 1200 এর বেশি হয়, ইট উইল বি আনএক্সেপ্টেবল। অর্থাৎ উইদাউট মেকিং এনি প্রপার ট্রিটমেন্ট উই কান্ট ইউজ দিস ওয়াটার। আমরা প্রপার ট্রিটমেন্ট ছাড়া আমরা এই ওয়াটারটাকে ড্রিঙ্কিং পারপাসে ইউজ করতে পারবো না। বাংলাদেশ স্ট্যান্ডার্ড কত দিয়েছে? বাংলাদেশ স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 মিলিগ্রাম পার লিটার। 1000 মিলিগ্রাম পার লিটার অত বেশি না, খুবই অল্প। কারণ পানিকে আপনি, কিছু মিনারেল আছে, উপকারী মিনারেল, যেগুলো ডিজলভ আকারে থাকে, সেগুলোকে যখন আপনি টেস্ট করবেন তখন তো সেগুলো আসবে। সো আপনি জিরো করলে কি উপকারী মিনারেলটাও চলে যাবে। সেই জন্য আমরা টোটাল জিরো করি না, আমরা যখন দেখি যে উপকারী মিনারেল কতটুকু থাকা দরকার। এগুলো মানে ডিপেন্ডস করবে সোর্সের উপরে। আমি যেখান থেকে ওয়াটারটা ইউজ করতেছি তার আশেপাশে কোন ধরনের সোর্স আছে, সেই সোর্স আমাকে দেখতে হবে। যেমন মনে করেন যে একটা পুকুর, বাগেরহাটের কাছে কারো বাড়ি আছে? বাগেরহাট, দশানি,
বা এর আশেপাশে? শুনতে পাচ্ছেন আমাকে? না আমি একাই বকবক করতেছি, আপনারা সবাই ঘুম? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাগেরহাটের আশেপাশে কারো বাড়ি আছে? হ্যাঁ স্যার, বাগেরহাট বাসা। আচ্ছা, বাগেরহাটে যেমন পচা দিঘি আছে একটা, দশারি মোড় থেকে হাতে ডানে একটু ঢুকে গেলি পচা দিঘি। আসলে আমরা প্রথমে মনে করছিলাম দিঘিটা হচ্ছে পচা, মানে পানি ভালো না, কিন্তু পরে ওদিকে অনেকবার গিয়েছে, গিয়ে দেখলাম আসলে পচা দিঘি না, ওই দিঘিটা হচ্ছে ওই এলাকার ভিতরে সবচেয়ে গুড কোয়ালিটি ওয়াটার কন্টেন্ট করে, ক্যারি করে। এবং সেখানে মানে অসংখ্য পাইপলাইন দেওয়া আছে বিভিন্ন জায়গায়, তারা এই পানিগুলা নেয় এবং ট্রিটমেন্টের কাজে তারা ইউজ করে এবং তারা সেটাকে, বাট এটা ন্যাচারাল ওয়াটার রিজার্ভার। বৃষ্টির পানি হয়, বৃষ্টির পানিতেই ওইটা ফুলফিল হয়। এটা শুধু বাগেরহাট না, খুলনা রিজিয়নে বিভিন্ন জায়গাতে আছে। বিএল কলেজের যে পুকুরটা, সেই পুকুরের পানি খুবই ভালো, স্বচ্ছ। এবং আমাদের কুয়েটের ভিতরে 4-5টা পুকুর আছে, এখানকার পানিগুলো খুবই স্বচ্ছ। আরো এরকম ওয়াটার সোর্স খুলনার বাগেরহাট, কয়রা, সব জায়গায় আছে যেখানে ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি আছে। তো ওই সমস্ত জায়গায় এই পানিগুলা তারা ডিজলভ অ্যামাউন্ট যাতে দেখেন যে কিছু না কিছু ওর ভিতরে থাকে যেটা আমাদের জন্য উপকারী। কিন্তু সোর্স যদি আমি দেখি, পচা দিকের আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো ট্যানারি নাই, কোনো ফুড প্রসেসিং কিছু নাই, তাহলে আমি আগে থেকে বুঝবো এখানে কালারের সমস্যা হওয়ার কথা না, বা অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝতে হবে আশেপাশে অনেক গাছ আছে, গাছের পাতা হয়তো পচে পড়তে পারে, আরো বৃষ্টির সময় পুরো এলাকার পানি ওখানে আসে, বিভিন্ন জায়গা থেকে ড্রেন আউট হয়ে সে পানিগুলো আসতে পারে সেখানে, সেটা আমার কনসিডারেশনে রাখতে হয়। সিগনিফিকেন্সটা কি? এই টোটাল ডিজলভ সলিড থাকলে বেশি একটা সমস্যা হয় না। এটা দুইটা সমস্যা হতে পারে, একটা ইফেক্ট অফ টেস্টে সমস্যা হতে পারে, আরেকটা হচ্ছে ইরিগেশন প্রবলেম, ইরিগেশনের প্রবলেম হতে পারে। আপনার ডিজলভ সলিড যদি বেশি থাকে তাহলে ইরিগেশনের প্রবলেম হয় কিভাবে, ওই সয়েল কোয়ালিটিটা স্যালাইন হয়ে যায় বেশি, আর পানির জন্য একটা স্যালাইনিটি মান থাকে, ওইটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে সোডিয়ামের অ্যামাউন্ট ওইটাকে আমরা হচ্ছে এস দ্বারা প্রকাশ করি। ইরিগেশনের পড়াশোনা আপনারা করবেন। সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও আছে আর, এবং স্যালাইন বের করি ইসি, মানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিয়ে। তাহলে ইরিগেশন সেই প্রবলেমটা হয়, সয়েল অনেক সময় ক্রাস্টিং হয়ে যায়, সয়েলের ফার্টিলিটি কমে যাওয়া থাকলে। আরেকটা হচ্ছে ল্যাক্সিভিটি, পাতলা পায়খানা হতে পারে, উল্টাটা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, যদি সয়েলের ভিতরে কিছু ডিজলভ, সয়েল না, ওয়াটারের ভিতরে ডিজলভ কিছু থাকে। অ্যালকালিনিটি, এটা অতটা বেশি হ্যাম্পার ওয়াটার কি বলে এটাকে, ট্রিটমেন্টের ক্ষেত্রে এই মানটা মানে কন্ট্রোল করে রাখতে হয় ট্রিটমেন্টের জন্য। হার্ডনেস, হার্ডনেস কি, খড় পানি বলি আমরা যেটাকে, যে পানিতে সাবান দিলে সহজে ফেনা ওঠে না, সেটাকে আমরা বলি খড় পানি। খুলনাতে প্রবলেমটা খুব বেশি হয়, পানি রাখলে পানির কিছুদিন পর ওই যে পট বা কন্টেইনার, দেখবেন কন্টেইনারের নিচে সাদা সাদা আস্তরণ জমে গেছে। ওগুলো শরীরের জন্য ক্ষতিকর না, ওগুলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে লবণ থাকে সেই লবণগুলো সাদা হয়ে ডিজলভ হয়ে পড়ে। ওইটা মেন সমস্যা হয় যে বয়লার আছে না, বয়লার তো সিভিলে বেশি লাগে না, যারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এদের বয়লার ইউজ করে, ওই সমস্ত বয়লারের নিচে হার্ডনেস হলে এগুলো জমা পড়ে বয়লারে পুরু করে ফেলে, বয়লারের কোয়ালিটি হ্যাম্পার হয় এবং হিট লস হয়, বিভিন্ন প্রবলেম হয় সেখানে। এবং ওয়াটার যে পাইপ, যে পাইপটি ওয়াটারকে আমরা সাপ্লাই করি শহরে বিভিন্ন বাসা বাড়িতে, ওই পাইপের গায়ে গায়ে জমে থেকে ও পাইপের ভিতরকার জায়গা সংকুচিত করে ফেলে। যেরকম মানুষ স্ট্রোক করে না, স্ট্রোক কিভাবে করে মানুষের, যে ধমনীর ভিতরে বিভিন্ন ডিজল কোলেস্টেরল বলে আমরা যেটাকে, কোলেস্টেরল একটা আর অনেক উপাদান থাকে, ওগুলো জমা হয়ে হয়ে ওই গাঁতটা সংকুচিত করে ফেলে। তখন ব্লাড যে প্রেশার, নর্মাল প্রেশার সার্কুলেট হতে পারে না, ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টের ভালভে বা স্ট্রোক করার পসিবিলিটি বেড়ে যায়। তো এখানে এরকম পাইপ স্ট্রোক করলে কি হবে, পাইপ ফেটে যাবে, পাইপ ফেটে যাবে, পাইপ হ্যাম্পার হয় বা ওয়াটার সাপ্লাই ক্ষতিগ্রস্ত হয়, যে পানি পাওয়া যাচ্ছে সেভাবে পাচ্ছেন না। ক্লোরাইড, ক্লোরাইড একই সমস্যা, ক্লোরাইড মিলে টেস্ট হয়, এটা হচ্ছে আমরা স্যালাইন বেশি হলে খেতে পারি না। একটা খুলনার যদি মানুষকে আর আলাদা করে বলতে হয় না যেখানে কি পরিমাণ স্যালাইন আছে পানির মাঝে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড 150 থেকে 600 মিলিগ্রাম পার লিটার, বাট কোস্টাল বেল্টের জন্য, অর্থাৎ আমাদের এই খুলনা কোস্টাল বেল্ট যে অংশটুকু যেটাকে আমরা বলি কোস্টাল বেল্ট, সেখানে এটা 1000 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ যেখানে আর কোনো অল্টারনেটিভ সোর্স নাই সেখানে 1000 হলেও খেতে পারবো, কিন্তু 600 ক্রস না করে ভালো।
এটা যদি কি টেস্টের সমস্যা করোশন হয়, মেটাল এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। করোশন করোশন কিভাবে হয়, যে আমরা পাইপ যেগুলো ইউজ করি মেটাল পাইপ ইউজ করা হয়, অথবা শুধু পাইপ না, মানে ওয়াটার সাপ্লাই না, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়াটার, রূপসাতে আমি দেখেছি সেখানে বরফ কলাতে বরফ বানায়, তো ওই সমস্ত জায়গায় যদি ওয়াটার থাকে সেই ওয়াটার পাইপের ভিতরে পানি তার পাস করা, ওটাকে পাইপ বিভিন্ন ট্রিপ প্রসেস আছে সেগুলো করে। তো পাইপ করোশন হয়ে গেল, পাইপ লাইফ টাইম, আপনি ইন্ডাস্ট্রি ডিজাইন করলে 500 বছর হবে না, 20 বছরের জন্য, কিন্তু পাইপ দেখেন 10 বছর পরে মরিচা ধরে ভেঙে চুরমার হয়ে গেল। কারণ কি, করোশন, মরিচা ধরে গেছে। মরিচা কেন ধরবে, যদি পানির ভিতরে স্যালাইন পরিমাণ বেশি থাকে। স্যালাইন শুধু ক্লোরাইডের কারণে হয় না, অন্যান্য লবণের কারণে হতে পারে। নাইট্রেটের ওইরকম এটা আসে, নাইট্রেট মেনলি ইউরিন থেকে আসে, মানুষের মূত্র এবং ফার্টিলাইজার থেকে, সার থেকে আসে, নিউট্রিয়েন্টস বলে যেটাকে আমরা। এবং আমরা যে কাপড় চোপড় কাচি আমাদের, সেখান থেকে ফসফেট আসে, ওটা ওটা নিউট্রিয়েন্টস। তার সারফেক্টেন্ট যেগুলো আমরা সারফেক্সেল বা বিভিন্ন হুইল বা রিন যেগুলো আমরা ইউজ করি, সেগুলো থেকেও কিন্তু আসে। এটা নিয়ে সুন্দর একটা গবেষণা আছে। একবার নিউজিল্যান্ড বা পৃথিবীর অন্য কোনো কান্ট্রি, একটা দেশ আমার মনে নেই, তারা গবেষণা করলো যে কৃষি প্রধান দেশগুলোতে মেইনলি তারা সার ইউজ করে কি, সেখানে নাইট্রোজেন এবং ফসফেটের বিভিন্ন কম্পাউন্ড থাকে, টিএসপি, ফসফেট সুপার, ব্লা ব্লা, বিভিন্ন ধরনের সারের নাম আছে। আপনারা না জানলেন ইন্টারনেট সার্চ দিবেন, ইরিগেশনের সারের নাম, ইরিগেশন আমরা সারের নাম নাই, যাই হোক। তো এই যে ট্রিপল সুপার ফসফেট বা নাইট্রেট, এই সমস্ত জিনিস আমরা ইউজ করি গাছে, ওগুলা যখন বৃষ্টি হয় বা যখন আমরা সেচ কার্য চালাই, ওগুলা কিন্তু ওয়াশ আউট হয়ে আশেপাশের নদী নালা খাল বিল পুকুরে যায়। তাহলে কোথাও আপনি নাইট্রেট পান বা ফসফেট পান, তারা গবেষণা করে বলল যে কৃষি কাজ ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাওয়ার কারণে, না সরি, জিনিসটা উল্টা হয়েছে। সায়েন্টিস্টরা গবেষণা করলো যে এই পৃথিবীব্যাপী যে সমস্ত সালফেক্সেল বা সালফেক্ট্যান্ট হচ্ছে এর গ্রুপ, বিভিন্ন বিভিন্ন নাম দিয়েছে, কেউ দিচ্ছে সালফেক্সেল, কেউ দিচ্ছে রিন, কেউ হোয়াইট, এরকম ওয়ার্ল্ড ওয়াইড আরো কোম্পানি আছে। তো তারা গবেষণা করে দেখলো যে এই সমস্ত সালফেক্সেল ইউজ করার কারণে, সালফেক্ট্যান্ট গোত্রের বিভিন্ন ডিটারজেন্ট ইউজ করার কারণে বিভিন্ন ওয়াটার সোর্সে নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে। এখন সালফেক্সেল কোম্পানি করে গেলে বিপদে, তাদেরকে আর একটা অল্টারনেটিভ কিছু দিক ধামাচাপা দিতে হবে বা এটা ঠেকাইতে হবে, যদিও কথা সত্য। তো তারা একটা গবেষণা করে দেখলো যে ওয়ার্ল্ড ওয়াইড যেই পরিমাণ না সালফেক্সেলের কারণে ওয়াটারে নিউট্রিয়েন্ট পাওয়া যায়, তার থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ইরিগেশন কাজে, কয়েক গুণ বেশি, মানে 12 গুণ না কত গুণ বেশি, আমার অ্যাকচুয়াল ভ্যালুটা মনে নেই। তখন কি হলো, পরিবেশ বাজার তখন চুপ হয়ে গেল, কারণ কৃষিকাজ সারা পৃথিবী বন্ধ করে দিতে, খাবেন কি, সেটা তখন সালফেক্সেল কোম্পানি তারা হাফ ছেড়ে বাঁচলো। তো এরকম চলে আর কি। আপনার কিছু আগে নিউজ দেখছেন মনে হয়, তুরস্কের যে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর, তার যে বে, হ্যাঁ বে বলে, সমুদ্রের তীরে ওইখানে বিভিন্ন ধরনের নাট পাওয়া গেছে, যেটা হচ্ছে আমরা এক ধরনের আঠালো টাইপের পদার্থ, ওগুলা বিভিন্ন নিউট্রিয়েন্ট বা বিভিন্ন শৈবাল অ্যালগি এগুলোর কারণে হয়। আর এগুলা ফর্ম করে হচ্ছে নিউট্রিয়েন্টস এর কারণে। এবং মানে ওয়ার্ল্ডের পরিবেশ যে আমাদের চেঞ্জ হচ্ছে, সে তার কারণে হয়, টেম্পারেচার রাইজের কারণে বা আরো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, বিভিন্ন কারণে সেটা হয়। এবং আরেকটা কারণে হয় যেটা, সেটা হলো আমাদের দেশের সবশেষে ময়লা কোথায় যায়, আমি আমার বাসার ময়লা কি করলাম, ট্রিটমেন্ট করলাম, সেখান থেকে সিটিতে নিল, সিটি থেকে কান্ট্রি দিল, কান্ট্রিটা ফালাবে কোথায়, ওটা তার মাথায় করে ঘুরবে নাকি, ওটা ফাইনাল তার ডেস্টিনেশন কোথায়, সমুদ্রের ভিতরে ফালাই দিবে। আমরা আগে মনে করতাম যে সমুদ্র হচ্ছে অসীম পানির ভান্ডার, সমুদ্রের ভিতরে যত ময়লা ফেলাই কোনো সমস্যা হবে না, কিন্তু এখন দেখতেছি সমুদ্র দূষিত হয়। যেটা নজির আপনারা দেখেছেন গত কয়েক বছরের ভিতরে, কি পরিমাণে বিভিন্ন দেশে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশেও তিমি মাছ মরে মরে পাড়ে চলে আসতেছে, তার পেটের ভিতরে পাওয়া যাচ্ছে কি, টিস্যু পেপার পাওয়া যাচ্ছে, ভ্যানিটি ব্যাগ, জুতা, প্লাস্টিক, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এই নিউট্রিয়েন্ট গুলো, আরেকটা আছে আয়রন। আয়রনটা ওই রকম হচ্ছে ডিজলভ রকের কারণে এবং মিনারেল কন্টেন্টের কারণে হয়। এটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড লিমিট হচ্ছে 0.3 থেকে 1.0 মিলিগ্রাম পার লিটার। এর বেশি হলে সেটা প্লাম্বিং এ এবং কাপড় চোপড় ধোয়ার পরে যখন রোদ দিবেন, দেখবেন যে মোটা মোটা হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে, স্টেনিং হয়ে যায়, তখন বুঝি সেখানে আয়রন আছে। আরেকটা আছে টোটাল কোলিফর্ম।
বা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন। টোটাল কোলিফর্ম বা ফেকাল কোলিফর্ম হচ্ছে এটা আমাদের স্তন্যপায়ী প্রাণীর যে কোলন আছে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া কন্টামিনেশন যদি হয় এটাকে আমরা টিসি বলি টোটাল কোলিফর্ম, এফসি কি বলি ফেকাল কোলিফর্ম। অর্থাৎ এটার স্ট্যান্ডার্ড লিমিট হলো একটা থাকলেও এই পানি খাওয়া যাবে না। এরপর আর্সেনিক, এটা চাঁপাইনবাবগঞ্জ 1993 সালে প্রথম ধরা পড়ে। এটার বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলো 0.05 মিলিগ্রাম পার লিটার এবং WHO গাইডলাইন হলো 0.01 মিলিগ্রাম পার লিটার। এটাও মিনারেল কন্টেন্টের কারণে, জিওলজিক্যাল ফরমেশনের কারণে মিলিটা হয়। এটা হচ্ছে স্কিন ক্যান্সার এবং কার্সিনোজেনিস হয়, কার্সিনোজেনিক অর্থাৎ খুব বিষক্রিয়া থাকে। প্রথম খেলে বোঝা যায় না, 10 থেকে 12 বছর 15 বছর পরে যে রোগটাকে আমরা বলি আর্সেনিকোসিস সেগুলো ধরা পড়ে, অথবা ব্ল্যাক ফুট ডিজিজ হয়, হাত পায়ে দেখলে ফোটা ফোটা দাগ হয়ে যায়। আর একটা যে বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা দিয়ে বোঝা যায় পানির যে কি পরিমাণ অর্গানিক ম্যাটার আছে, অর্থাৎ এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রপার্টি। ডিজলভ সলিড বা যেগুলো আমরা পড়ছি ওগুলো ফিজিক্যাল, এরপর যেগুলো যে আমরা মিনারেল পড়লাম আয়রন, আর্সেনিক, এগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। আর টিসিএফসি হচ্ছে বায়োলজিক্যাল এবং বিওডি হচ্ছে বায়োলজিক্যাল প্রপার্টি। বিওডি ফুল মিনিং হচ্ছে বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন হুইচ ইজ রিকোয়ার্ড টু অক্সিডাইজ অল দ্য অর্গানিক ম্যাটারস। অর্থাৎ একটা পানির ভিতরে যে পরিমাণ অর্গানিক ম্যাটার আছে সেটাকে ডিগ্রেড করতে, দূর করতে একটা অ্যানারোবিক কন্ডিশন অর্থাৎ অক্সিজেন সাপ্লাই দিয়ে অ্যানারোবিক ব্যাকটেরিয়া যে পরিমাণ অক্সিজেন কি দরকার হয় ফুলটা ডিগ্রেড করতে, সেটাকে আমরা বলি বিওডি। এটাকে ভুলেও কখনো কেউ বড বলবেন না, কারণ যেগুলো এরকম বোল্ড থাকে অর্থাৎ যেগুলো শর্ট ফর্ম এগুলো কখনো সেন্টেন্স আকারে বা ওয়ার্ড আকারে উচ্চারণ হয় না, যেগুলো বিওডি আলাদা আলাদা করে উচ্চারণ হয়। অনেকে বড বলেন, এটা আসলে ভুল। সিওডি কে বলে কর্ড, ওগুলো বলা যাবে না। বিওডি মানে বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটা স্ট্যান্ডার্ড হলো 0.2 মিলিগ্রাম পার লিটার। আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, the amount of oxygen which is required to oxidize all the organic matter. এখানে অর্গানিক হতে পারে, মানে একটা তো অর্গানিক ম্যাটার দুই ধরনের, একটা ডিগ্রেডেবল একটা নন ডিগ্রেডেবল। অর্থাৎ যেটা অ্যারোবিক কন্ডিশনে ডিগ্রেডেবল হয়, অর্থাৎ বিওডি যেটাকে ডিগ্রেড করতে পারে এই ব্যাকটেরিয়া সেটাকেও ভাঙবে, আর ব্যাকটেরিয়া যেটাকে ডিগ্রেড করতে না পারে নন ডিগ্রেডেবল সেটাকেও সে ভাঙবে, সেটা হচ্ছে সিওডি। এটা ইন স্ট্রং কেমিক্যাল অক্সিডাইজিং রিয়েজেন্ট ব্যবহার করতে হবে অ্যাসিডিক কন্ডিশনে, পানির ভিতরে কেমিক্যাল মিশালে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড বা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো ব্যবহার করা হয় অক্সিডাইজিং রিয়েজেন্ট হিসেবে। তো the amount of oxygen is required to oxidize all the organic matters in under acidic condition is called COD. তাহলে আমাকে বলুন তো দেখি, কেউ সিওডি বড় হবে না বিওডি বড় হবে? শুনতেছেন আমাকে? সিওডি বড় হবে না বিওডি বড় হবে? এই শুনতেছেন আমাকে? এই ফিরোজ হোসেন কই? জি স্যার। হ্যাঁ বলেন, সিওডি বড় হবে না বিওডি বড় হবে? সিওডি বড় হবে না বিওডি বড় হবে? সিওডি বড় হবে। আপনারা জেনারেল কনসেপ্টে বুঝেন, যে ম্যাটারকে সে ভাঙবে অর্গানিক, এখানে বায়োডিগ্রেডেবল হবে, নন ডিগ্রেডেবল হবে, আর বিওডিতে শুধু বায়োডিগ্রেডেবল। তাহলে এখানকার মানটা বেশি হবে, অক্সিজেন অক্সিজেন বেশি লাগবে, সিওডি বেশি হবে। এটা প্রশ্ন আসে, হোয়াই সিওডি ইজ গ্রেটার দ্যান বিওডি, এক্সপ্লেইন ইউর অ্যানসার। তাহলে এই জিনিসগুলো আপনারা দেখবেন। এটা ছিল আমাদের আজকে